মোকাবেলা করতে আমাদের যথেষ্ট সংকট এবং সমস্যা হয়। তার কারণ হচ্ছে আমরা জানি না আসলে কোন জায়গা থেকে আমাদের শুরু করতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে না। একটা অ্যানেকডট হিসেবে আপনাদের কাছে একটা তথ্য আমি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে গত বছর 2024 সালে অগ্নি দুর্ঘটনা হয়েছে প্রায় 27,000, মারা গেছেন অনেকেই। আরো বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমাদের দেশে হয়। সবগুলো দুর্ঘটনা না, আমাদেরকে সমানভাবে টানে না, আমরা একইভাবে আবেগপ্রবণও হই না। অনেকগুলোকে আমরা ধরে নিই যে এটা স্বাভাবিক নিয়তি, এটা হওয়ারই কথা, যেমন সড়ক দুর্ঘটনা এবং আরো অন্যান্য দুর্ঘটনা আছে। কিন্তু এগুলো কোনোটাই আসলে রাষ্ট্রের যে পরিকল্পনা কাঠামো এর বাইরে নয়। এ নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক তথ্য আছে, অনেক ধরনের দর্শনও আছে, ফিলোসফি আছে। আমরা সেগুলোর দিকে না গিয়ে মূল কতগুলো জায়গায় আপনাদের একটু ফোকাস করতে চাইব। প্রথমে আমরা গত কয়েকদিন আগে আমাদের 21 তারিখে যে দুর্ঘটনাটা ঘটলো, সেই দুর্ঘটনার অব্যবহিত পরেই জনপ্রতিক্রিয়াটা কেমন ছিল একটু আমরা যদি সেদিকে নজর দেই, আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এক ধরনের বিশাল বড় ধরনের একটা বিশৃঙ্খলা। সেখানে কেউ গিয়ে ছবি তুলছে, কেউ নাটক করছে, কেউ এর মধ্যে সুযোগ নেবার চেষ্টা করছে। দুর্ঘটনাটি ঘটার পরপরই আমি দেখলাম যে একটি টিভি চ্যানেল তাড়াতাড়ি আয়োজন করলো একটা অনুষ্ঠানের, একটা টক শো। সেই টক শোতে বলা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাইলস্টোন স্কুলটি ওখানে দেবার বিপক্ষে ছিলেন, উনি কোনোভাবেই এটা দিতে চাইছিলেন না। কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক সীমানার মধ্যে যেখানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলে, এর একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কখনো স্কুল বা অন্য কোনো ধরনের স্থাপনা রাখা যায় না। উনি, আমি এই টকশোটা দেখছিলাম খুব মনোযোগ দিয়ে, এটা কতটা সত্য কতটা মিথ্যা যাচাই করার আগেই আমি যখন অন্য আরো তথ্য নেওয়া শুরু করলাম, তখন দেখলাম ঠিক উল্টা ঘটনা, উল্টা একটা চিত্র। সেখানে আরেকটা টকশোর মতো হচ্ছে, সে আলোচনা হচ্ছে, একজন প্রাক্তন সামরিক বাহিনীর কর্মকর্তা আলাপ করছেন এবং উনি ওখানে স্পষ্ট করে বলছেন যে এই স্কুলটার মালিক হচ্ছেন প্রাক্তন ডিজিএফআই এর প্রধান, তার নাম নুরুজ্জামান বাসাম, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, আমার নামটা মনে নাই। এবং তিনি তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সরকারের সাথে তার সম্পর্ক কতটা গভীর, সেই গভীরতার কারণে কিন্তু ওখানে উনি স্কুলটা পেয়েছেন, নইলে এটা পাওয়ার কোনো কারণ ছিল না, কোনো সুযোগও ছিল। একই সঙ্গে উনি আলাপ করছিলেন, এই তথ্য পেলাম না, একটা বিপরীত তথ্য। একবার শুনলাম যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এই স্কুলটা ওখানে হতে দেবার পক্ষে ছিলেন না এবং উনি বিপক্ষে ছিলেন, সুতরাং ওনার একটা মানবিক চরিত্র আমরা সেখানে দেখতে পেলাম। পরে আমি যে সামরিক বাহিনীর প্রাক্তন ডিজিএফআই এর প্রধানের বক্তব্যটা যখন শুনলাম, সেটা ডিজিএফআই এর বক্তব্য না, অন্য আরেকজন সামরিক কর্মকর্তার বক্তব্য, যিনি বলছিলেন যে ডিজিএফআই এর প্রধানের স্কুল এটা এবং সেই স্কুলটা নেওয়া হয়েছে বিশেষ প্রভাব প্রতিপত্তি খাটিয়ে, আদারওয়াইজ ওই জায়গায় কোনোভাবেই এটা হওয়ার কোনো কারণ নেই, এটা আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে। তারপর আমি যখন খেয়াল করা শুরু করলাম যে তিনি বলছেন যে কেন এই ধরনের বিষয়গুলো, আমি উল্লেখ, আমরা আমরা যখন সমাজবিজ্ঞান পড়াই, সমাজবিজ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনা বা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলতে জানি, আমরা উল্লেখ বেইকের একটা থিওরি পড়াই। তিনি বলেন যে রিস্ক সোসাইটি, যে আমরা রিস্ক সোসাইটি গুলো কিন্তু ইচ্ছা করে তৈরি করি অনেক সময়। এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেই বক্তব্যগুলো মিলে যাচ্ছিল হুবহু। উনি বললেন, উনি কিন্তু সামরিক বাহিনীর লোক, কিন্তু উনি ব্যাখ্যা করছিলেন বিষয়টা যে যুদ্ধ বিমানটা খুব বেশি আগে কেনা নয়, 2013 সালে কেনা, কিন্তু এটা 1959 সালে 60 সালের ডিজাইনে তৈরি করা বিমান এবং এই বিমান উড্ডয়নের যোগ্য না, এর ভিতরে অনেক যন্ত্রাংশ বিকল হয়ে থাকে এবং এগুলো ঠিক করা দরকার অনেক লম্বা সময় ধরে। এটা দেওয়ার কথা না, কেন দেওয়া হবে, ট্রেনিং এর জন্য বা অন্য কোনো পারপাজে, সেই প্রসঙ্গটা উনি তুলেছিলেন, যেটা তোলার কথা। এবং সেই প্রসঙ্গে উনি আরেকটা বক্তব্য তুলে আনলেন
বিমান এবং অন্যান্য এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটা বড় ইন্টারেস্টের জায়গা আছে, একটা কোটারি গ্রুপ আছে, ইন্টারেস্ট সিকিং গ্রুপ আছে, যারা এখান থেকে প্রচুর মিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে থাকে। কারণ এগুলো কেনার মধ্যে প্রচুর আনন্দ আছে। সেই আনন্দটা হচ্ছে পয়সা কামানোর আনন্দ, সবাই কমিশন পায়। এবং সেখানে সামরিক বাহিনীর যারা আছে, বিমান বাহিনীর যারা আছেন, তারাও কিন্তু এগুলোতে কমিশন পায়। যার জন্য আমরা অনেকটা যেগুলো বলি ভাঙারি দোকানের জিনিসপত্র, এই ধরনের পুরোনো জিনিসপত্র কেনাতে তাদের আগ্রহ বেশি থাকে। জিনিস পুরোনো, দামে অনেক কম, সস্তায় ছাড়তে পারে, কিন্তু এগুলো মার্কআপ, প্রাইস মার্কআপ করা হয়ে থাকে অনেক বেশি রকম। এভাবে করে দুর্নীতিটা হচ্ছে এটা একটা বড় অনুষঙ্গ। তো সেখানে উলরিক বেক যে কথাটা আমাদেরকে বললেন, সেগুলো হচ্ছে আসলে তৈরি করা হয়, আমরা রিস্ক সোসাইটিতে বাস করি এবং রিস্কটা তৈরি করা হয় যাতে করে এই রিস্কের ফলে যে কোনো এক ধরনের বিপর্যয় হয়, সেই বিপর্যয় থেকে অনেক মানুষ আছে যারা ইন্টারেস্ট সিকিং গ্রুপ, তারা সেখান থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং নিয়ে থাকে। যেমন আমাদের এখানকার যে ভাঙ্গা গাড়ি ঘোড়াগুলো আমরা দেখি, যে কিছুক্ষণ আগে দেখলাম শাহবাগে নেমে একটা বিআরটিসি বাস, এটা কোনোভাবেই ফিটনেস পাওয়ার কথা না, 8 থেকে 10 বছর আগে এর কিছু নাই, খোল নলছে কিছু নাই। এটা যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা যত এটাকে বলি যে আমাদের ইকোনমিক ক্যাপাসিটি বা অন্যান্য সবকিছুর সাথে মিলিয়ে আমরা আমাদের এখানকার সড়ক ব্যবস্থাপনা করে থাকি, আমরা আমাদের জিনিসপত্রগুলো কিনে থাকি বা আমাদের যানবাহনগুলো কিনে থাকি, কথাটা সবসময় কিন্তু সত্য না। এগুলো থাকে, এগুলো থাকার পেছনে অনেক ধরনের উদ্দেশ্য থাকে, আমাদের এখানে হয়তো নেই বা অন্যান্য জায়গায় বিভিন্নভাবে, এমনকি ভারতেও যেটা হয় সেটা হচ্ছে এগুলোর সাথে ইন্স্যুরেন্সের বিরাট এক ধরনের ক্লেমের ব্যাপার থাকে। একটা সময় অ্যাক্সিডেন্ট ইচ্ছা করেই ঘটানো হয়, যে অ্যাক্সিডেন্টের পরে একটা ইন্স্যুরেন্স ক্লেম করলে ওই গাড়িটার প্রকৃত মূল্য যত তার চেয়ে অনেক বেশি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়। সুতরাং দুর্নীতি হচ্ছে এটার একটা অঙ্গাঙ্গী অংশ। আমি খুবই এখানে ছোট, আমি আমার লেখাগুলো এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক। তো যেই প্রসঙ্গটা আমাদের বোঝা দরকার যে দুর্যোগ রাজনীতি নিয়ে, সেটা হচ্ছে দুর্যোগটা আমরা আমাদের এই ঘটনাটা থেকে দেখলাম যে অনেকগুলো গোষ্ঠী নানাভাবে অনেক রকম, যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন তারা টিকটক করে থাকেন, অন্যান্য ধরনের বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, তারা সেখানে ভিডিও তোলার চেষ্টা করছিলেন, ছবি তোলার চেষ্টা করছিলেন, অনেকে অনেক ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করছিলেন, নানাভাবে নানা রকম যার যার যেরকম স্বার্থ ছিল সেগুলো করার চেষ্টা করছিলেন। কেউ কেউ আন্দোলন মুভমেন্ট ওখানে স্টেজ করানোর চেষ্টা করেছিলেন। আমরা দেখতে পেয়েছি যে সেখানে অ্যান্টি গভর্নমেন্ট কিছু কাজকর্ম হওয়ার চেষ্টা চলেছে। তারপর আমাদের শিক্ষা উপদেষ্টা তার পদত্যাগ চেয়েছে, তাদেরকে আটকে রেখেছে, শিক্ষা সচিবকে পদাবনয়ন করা হয়েছে, ইত্যাদি অনেক ধরনের কাজকর্ম সেখানে আমরা দেখতে পেলাম। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কিন্তু একটা যোগসূত্র আছে। আমরা এটাকে কি বলি, আমি একটা জাস্ট আপনাদেরকে থিওরির কথা বলবো। আমরা এই তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটার সাথে অনেক কিছুর মিল পাই এবং এটা হচ্ছে অনেকটা ফিউচারিস্টিক বক্তব্য। সেটা হচ্ছে জন বদ্রিলার্ডের একটা থিওরি আছে, সেটা হচ্ছে সাইমুল কারা, আমরা বলি যেটা সিমুল কারা, এটা ওনার বক্তব্য যেটা, সেটা হচ্ছে সিমুলেশন, একটার পর একটা সিমুলেশন হয়। সংক্ষেপে আমরা কিভাবে বলি যে ট্রুথ ইনসাইড ট্রুথ ইনসাইড ট্রুথ ইনসাইড ট্রুথ, আসলে ট্রুথ যে কোনটা এটা বের করা খুবই ডিফিকাল্ট। কপি ইনসাইড কপি ইনসাইড কপি ইনসাইড কপি, একটা বিষয়ের কপি হচ্ছে, তার ভিতরে আরেকটা কপি হচ্ছে, কপি হতে হতে আরেকটা হচ্ছে, যেটা আমরা সামাজিক মাধ্যমে দেখছি যে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রচার করছে। এর মধ্যে মূল সত্য যেটা, সেটা আমরা হারিয়ে ফেলি। এটাকে উনি বলছেন যে হাইপার রিয়ালিটি, এটা পোস্ট মডার্নিজমের একটা বড় বৈশিষ্ট্য। উনি বলছেন এটা হাইপার রিয়ালিটি, এটা রিয়ালিটি না। এই রিয়ালিটির ভিতর থেকে আসলে সত্য কোনটা সেটা বের করে নিয়ে আসাটা হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান কাজ। রাষ্ট্র শুধুমাত্র পপুলিস্ট হলেই চলে না, পিপল এটা চাইছে আমি এটা করব, এটা রাষ্ট্রের কাজ নয়, রাষ্ট্রের দায়িত্ব নয়। রাষ্ট্রকে জানতে হবে যে কোন অবস্থায় ছিল। তো উনি 3টা স্টেজের কথা বলেছেন, সেই 3টা স্টেজের কথা যদি আমরা বিবেচনায় তাহলে খুব সহজে বুঝতে পারবেন। সে বিষয়টা হচ্ছে কালচারাল। উনি একটা বলেছিলেন যে প্রি মডার্ন স্টেজ, একটা মডার্ন স্টেজ, একটা হচ্ছে পোস্ট মডার্ন স্টেজ। প্রি মডার্ন স্টেজটা হচ্ছে 19th সেঞ্চুরি, বিফোর 19th সেঞ্চুরি। আমরা যেরকম চিত্রকলার মধ্যে দেখি সব রকম ছবি, সেটা হচ্ছে রিয়ালিটি, যেটা যেটা আমাদের এভরিডে লাইফে যা যা ঘটছে সেটার এক ধরনের এক্সপোজার হচ্ছে চিত্রকলায়, আর্টে, ড্রামায়। নাটক চলছে তখন, ছবি আঁকা আঁকি চলছে, কারণ তখন টিভি ছিল না, ফটোগ্রাফি ছিল না, এসব কিছুই ছিল না। না থাকা কি হয়েছে, এটার মধ্যে রিলিজিয়নের একটা ছাপ ছিল। আপনারা চিন্তা করেন যে দ্য লাস্ট সাপার, যে বিখ্যাত ছবিটা, এরকম অসংখ্য চিত্রকর্ম, সেই সময়ের চিত্রকর্মে আপনারা রিয়ালিটির সেই সময়ের যে সমাজ, সমাজের উপস্থাপনটা দেখতে পাবেন ক্লিয়ার। এটা হচ্ছে মোটামুটি রিয়ালিটির কাছাকাছি, রিয়ালিটির এক ধরনের রিপ্রেজেন্টেশন। সেভাবে করে আমরা রিয়ালিজমটাকে রিপ্রেজেন্ট করি। তারপর যখন এলো
প্রি মডার্ন থেকে আমরা মডার্ন স্টেজে যখন এলাম, সেটা হচ্ছে 20th সেঞ্চুরিতে, যখন আমাদের সামনে সিনেমা চলে এলো, আমাদের সামনে ফটোগ্রাফি চলে এলো, আরো হাজারটা উপকরণ চলে এলো, যেখান থেকে আমরা শুধুমাত্র আগের জায়গাতেই নাই, এখন আমরা এটার মধ্যে কি ইন্টিগ্রেট করছি, আমরা সিনেমা বানাচ্ছি। সিনেমাটা কি? এটা রিয়েল, আগের মতো না, কিন্তু রিয়েলের রিপ্রেজেন্টেশন না, রিয়েলের মিমিক্রি না, রিয়েলের এক ধরনের প্রোডাকশন না, এখন এটা রিপ্রোডাকশন হচ্ছে। এখানে আমরা কি করছি? আমরা দেখতে পাচ্ছি যে এটা দুজন লোক হেঁটে যাচ্ছে, যে সিনেমাটা বানানো হয়েছে, যে ফটোগ্রাফিটা তোলা হয়েছে, এটা সেই আগের মডার্ন স্টেজটাই, তার সাথে আরো নতুন কিছু যুক্ত হয়েছে, যে নতুন বিষয়গুলো আছে, এটা হচ্ছে মডার্ন স্টেজের একটা সিমটম। এবং সেখানে কমপ্লিকেটেড হচ্ছে, ক্রমশ কমপ্লিকেটেড হচ্ছে। একজন মানুষের কথা আপনি চিন্তা করেন, ধরেন একজন মডেল একটা ছবি তুললো, তার ছবিটা রিয়েল, ছবিটা রিয়েল, সে যে ছবিটা তুলেছে, ফটোগ্রাফিটা এই সময় চলে এসছে, এই ছবিটা রিয়েল, এটা কিন্তু পেইন্টিং না, এটা ছবি। কিন্তু সেই ছবির সময় সে যে মেকআপ বা অন্যান্য এগুলো করলো, মেকআপ টেকআপ করলো, বিভিন্ন রকমের ড্রেস আপ করলো, হয়তো এটা রিলিজিয়াস ড্রেস আপ হতে পারে, বা কোনো একজন নাটকের নায়িকার এর আগে যে স্ট্রেস ড্রামাগুলো হয়েছে, সেরকম কোনো একটা ড্রামার ক্যারেক্টারের সাথে মিলিয়ে হয়তো ড্রেস আপটা করলো, এটা হচ্ছে মডার্ন। এই সময় থেকে কনজিউমারিজমের বিস্তার শুরু, আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র বেচা বিক্রি, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আমরা আমাদের প্রসাধনী পণ্য, আমাদের পোশাক আশাক, অন্য সবকিছুতে ফ্যাশনের ছোঁয়া লাগলো, এবং আমরা বেচা বিক্রি শুরু করলাম। একটা বাজার অর্থনীতি খুব জোরে সোরে আসা শুরু করলো, এবং এটা আমাদের অস্তিত্বের মধ্যে, আমাদের কালচারের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে চলে এলো। এটা হচ্ছে মডার্ন স্টেজ। সিম্পলি যদি আমরা জমা বদ্রিকাদের বিষয়টা আলাপ করতে যাই, তারপরে কি হলো? পোস্ট মডার্ন স্টেজ, যেটা পোস্ট মডার্ন স্টেজে এসে শুধুমাত্র সেটা রিপ্রোডাকশন হচ্ছে না, এখন আমাদের রোবট আছে, এখন আমাদের এআই আছে, আরো নতুন নতুন টেকনোলজি আসছে। এগুলোর ফলে আমরা এমন এক জগতে বাস করছি যেটা হচ্ছে হাইপার রিয়ালিটি, আমরা ঠিক আসলে আইডেন্টিফাই করতে পারছি না। অনলাইনে প্রেম হচ্ছে, অনলাইনে বিয়ে হচ্ছে, প্রেমের টানে অন্য দেশ থেকে বাংলাদেশে চলে আসছে, অন্য দেশে চলে যাচ্ছে লোকজন, সম্পর্ক তৈরি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়ালিটির ভিতরে আসলে আসল রিয়ালিটি যেটা, সেটা হারিয়ে যাচ্ছে। এটাকে উনি বলছেন যে ইন্টারটেক্সচুয়ালিটি, টেক্সট ইনসাইড টেক্সট, একটা ঘটনার ভিতর আরেকটা ঘটনা, একটা টেক্সটের ভিতর আরেকটা টেক্সট, একটা সত্যের ভিতর একটা সত্য। এটা কপিং অফ দ্য কপি অফ দ্য কপি অফ দ্য কপি অফ দ্য কপি, এই হচ্ছে এটার অবস্থা। রিয়ালিটি ইনসাইড রিয়ালিটি, রিয়ালিটি এন্ড রিয়ালিটি, এর মধ্যে হারিয়ে যায় কোনটা কি। আমরা যে টিকটক করছি, অন্যান্য অনেক কিছু করছি, এর মধ্যে আমরা ক্যামেরা টেকনিক ইউজ করছি, নানা রকমের টেকনোলজি ইউজ করছি, এবং হাজারটা মিডিয়া আছে। উনি যেটা বললেন যে এই সময় মাস মিডিয়ার সম্প্রসারণটা হয়েছে খুব জোরসোরে, এবং এইভাবে এসছে। তো এতে আসার ফলে আমরা একটা হাইপার রিয়েল, একটা হাইপার রিয়েলিটির মধ্যে বাস করছি। যে জগতের মধ্যে আমরা বাস করছি, এই জগৎটাকে যদি আমরা ঠিক মতো পোর্ট্রে করতে না পারি, তাহলে যে কোনো বিষয়ে আমরা যাবো কোন দিকে? আমরা যাব একটা পপুলিস্ট কাজকর্মের দিকে। লোকজন ওখানে চাইছে, জড়ো হয়েছে, কার কি উদ্দেশ্য আছে আমরা ঠিক মতো জানি না, কিন্তু সে সময় আমার গা বাঁচানো দরকার, বা লোকজন চাইছে যে এই লোকের পদত্যাগ দরকার, পদত্যাগ করানো হচ্ছে, তাকে পদাবনয়ন করা হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে, উইদাউট মাচ ডিপ রিফ্লেকশন। এই কাজগুলো সেখানে হচ্ছে। এতে করে যেটা হচ্ছে, আমরা আমাদের সব ধরনের প্ল্যানিং এর মধ্যেই নতুন ধরনের দুর্যোগ নিয়ে আসি, আবার এক দুর্যোগের মধ্যে আরেক ধরনের দুর্যোগ নিয়ে আসি। আমরা যদি এর পরবর্তী ঘটনাগুলোকে এখন ব্যাখ্যা করতে যাই, আমরা দেখবো যে আমরা একটা দুর্যোগ মোকাবেলা করতে পারিনি, কিন্তু আরো 50টা বিভিন্ন ধরনের, বিভিন্ন লেয়ারের আমরা কিন্তু দুর্যোগ তৈরি করে ফেলেছি। এই প্রসঙ্গটা আমি যা বদ্রিয়ালের এই যে হাইপার রিয়েলিটির প্রসঙ্গটাকে এই জন্য আনি, আমরা যখন রাষ্ট্র চিন্তার কথা বলি, রাষ্ট্রের কি দায়িত্ব বা রাষ্ট্রের কি করণীয়, রাষ্ট্র কোন দিকে যাবে, তো রাষ্ট্র কোন দিকে যাবে এটা নিয়ে যখন নানা রকম কথা হয়েছে, সেই কথার মধ্যে আমরা বেশিরভাগ সময় আমাদের যে একটা টেন্ডেন্সি ছিল অনন্তকাল, এবং এখনো আছে, সেটা হচ্ছে রাষ্ট্রকে আপাতত ব্লেম করা, সবকিছুর আগে রাষ্ট্রকে ব্লেম করা, যে রাষ্ট্র এই করতে পারে নাই, রাষ্ট্র সেই করতে পারে নাই, রাষ্ট্র একটা শোষণমুখী অর্গানাইজেশন, বা ইত্যাদি ইত্যাদি আমরা বহু কিছু বলি। তো সে বলার মধ্যে অনেক ধরনের ফাঁক থাকে। উলরিক বেক যেটা বলছেন সেটা হচ্ছে রিস্ক সোসাইটি। তো সেখানে রিস্ক সোসাইটিতে কি হয়, আমরা রিস্কটা তৈরি করে রাখি, আমরা রিস্কটা তৈরি হওয়ার জন্য যত রকম ব্যবস্থা আছে সেটা তৈরি করি। রাষ্ট্রের মধ্যে যারা নীতি নির্ধারক আছে, কার স্বার্থ রক্ষার জন্য আমরা এটা করি? মূলত কর্পোরেট যে ইন্টারেস্ট গুলো আছে সেগুলো রক্ষার জন্য আমরা এই কাজ করে থাকি। যেটা হচ্ছে আমাদের যে বিমান দুর্ঘটনাটা হলো, এই বিমান দুর্ঘটনার পিছনে যদি আমরা কারণ অনুসন্ধান করতে যাই, আমরা হয়তো পারবো না, কারণ বলা হবে যে এগুলো ক্লাসিফাইড ইনফরমেশন, এগুলো দেওয়া হবে না। কিন্তু আপনারা খোঁজ খবর নিতে যান, দেখবেন যে এর পিছনে ভীষণ বড় ধরনের দুর্নীতি আছে, এবং কারো না কারো এখান থেকে কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আপনারা জানেন যত রকম অস্ত্র ব্যবসায়ী আছে পৃথিবীর মধ্যে, তারা হচ্ছে সবচেয়ে ধনী। অস্ত্র ব্যবসায়ীরা তো অস্ত্র ব্যবসা করে না, তারা হচ্ছে মোটামুটি দালাল আর কি, এক ধরনের মিডিয়া বা এজেন্ট। তারা
অস্ত্র এক বিক্রেতা আরেক ক্রেতা এই দুজনের মধ্যে সংযোগ ঘটিয়ে থাকেন, কিন্তু তারপরেও তারা পৃথিবীর অন্যতম ধনীদের মধ্যে অন্যতম, খুব ভালো অবস্থায় থাকেন। তাদের হচ্ছে এই তো, যেটা আমরা আরেকজনের কথা বলতে পারি, আমাদের এটাতে অ্যান্থনি অলিভার স্মিথ এবং উলরিক বেক দুজনেই কিন্তু একই কথা বলেছেন, যে যুদ্ধ বিমানের তাদের কিন্তু এই ধরনের কথাও আছে, যে একটা একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে যে একটা যুদ্ধ বিমানের প্রশিক্ষণ উড়ান যদি জনবহুল এলাকায় হয়, জনবহুল এলাকায় যদি এটা হয়ে থাকে, তাহলে আগে থেকে ধরে নিতে হবে, এটা পূর্বানুমানযোগ্য, আগে থেকেই আমরা জানি যে এটা অ্যাক্সিডেন্ট হবেই, এটা ধরে নিয়েই আমাদের কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে আমরা সেখানে কেন করলাম, কেন ওই সময়টাই করলাম, কেন স্কুলের টাইমে করলাম, যখন স্কুল বন্ধ হয়নি কেন আমরা একটা বন্ধের দিনে করলাম না, কেন একটা লম্বা বন্ধের দিনে করতে গেলাম না, এই প্রসঙ্গগুলো কিন্তু আসা দরকার। এখন কথা হচ্ছে, লোকজন তো অনেক কথাবার্তা বলছেন, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। আমরা আগে বললাম যে হাইপার রিয়ালিটি থেকে আমাকে রিয়ালিটিটা খুঁজে বের করতে হবে, আসলেই তাই। লোকজনকে কথা বলতে দিতে হবে, লোকজন যত রকম ভাবে কথা বলছে, যা যা আসছে সেটা হবে, এটা ঠিকই রাখা যাবে না। কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কথা বলার মধ্য থেকে আসলে আমাদের জায়গাটা ফোকাস করতে হবে, যে আমরা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দুর্যোগ নিয়ে আমরা রাজনীতি করব, নাকি আমরা দুর্যোগ মোকাবেলার জন্য আমরা চেষ্টাটা করব। এটা হচ্ছে আমাদের একটা চিন্তার জায়গা। এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমি এখন এখানে ফোকাস করতে চাচ্ছি না, আমি খুব দ্রুত অন্য আরেকটা প্রসঙ্গে চলে যেতে চাইছি। সেই প্রসঙ্গটা হচ্ছে, আমাদের ডিজাস্টার অ্যানথ্রোপোলজিতে অনেক ধরনের কথাবার্তা আছে, কিন্তু সেই কথাবার্তাগুলোকে যদি আমি সংক্ষেপে বলতে যাই, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে প্ল্যানিং এ কারা থাকবেন, সেই প্রসঙ্গটা যদি আমরা বলি, যে দুর্যোগ মোকাবেলাই হোক বা অন্য কোনো মোকাবেলাই হোক, রাষ্ট্রের প্ল্যানিং এ কারা থাকবে, এটা কি পলিটিশিয়ানরা থাকবে, নাকি সিভিল সোসাইটির লোকজন থাকবে, না অন্য কেউ থাকবে? বিশেষ করে দুর্যোগ মোকাবেলায় আমাদের এখানে দেখেন রোহিঙ্গাদের বিষয়টা, রোহিঙ্গা বিষয়টা যেটা, এটা কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন। রোহিঙ্গা বিষয়টা কি দুর্যোগ? এটা মূলত দুর্যোগ নয়, এটা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল পারসিকিউশন হয়েছে, কিন্তু আমরা এটাকে দুর্যোগের অধীনে নিয়ে এসেছি, দুর্যোগ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে নিয়ে এসেছি। আনার ফলে যে কতগুলো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমগুলো একে একে আমি আমাদের বলবো, যে এগুলোতে প্ল্যানিং এর দিকে যাওয়া যে রাষ্ট্রের জন্য কত ডিফিকাল্ট এবং কতটা চ্যালেঞ্জিং। রোহিঙ্গা সমস্যাটা শুরু খুবই ডেলিভারেটলি, এটা কোনো ধরনের ওদের যে 3টা ফাঁড়িতে আক্রমণ করা হয়েছে, বা ওইসব ফাঁড়িতে আক্রমণ করে কয়েকজনকে মেরে ফেলা হয়েছে, এগুলো সবই স্টেজ, সাজানো, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওখানকার দুইটা মেইন পয়েন্ট, একটা একটা সিথওয়ে, আর একটা যেটা হচ্ছে তকফিউ, দুই সাইড, একটা হচ্ছে দক্ষিণে, একটা হচ্ছে উত্তরে। উত্তরেরটা যেটা, সেটা হচ্ছে হুগলি বন্দর দিয়ে কানেক্ট করে আমাদের যে সেভেন সিস্টার্স এর সাথে ইন্ডিয়ার ইন্টারেস্ট কালাদান প্রজেক্টটা তৈরি হয়েছে। আর বাকিটা যেটা হয়েছে তকফিউ থেকে দক্ষিণ দিকে কুনবিং পর্যন্ত, সেখানে চীনের ইন্টারেস্টটা ছিল প্রবল। চীন সেখানে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে। সেই স্পেশাল ইকোনমিক জোনের বৈশিষ্ট্যটা হচ্ছে, চীন আর নিজে কন্টেইন করতে পারছে না, তার পরিবেশ দূষিত হয়ে গেছে, এত ওভার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সে এটাকে আউটসোর্স করতে চেয়েছে। আমাদের গার্মেন্টস যেরকম অন্য দেশ থেকে আমাদের এখানে আউটসোর্স করা হয়েছে, একইভাবে আউটসোর্স করা হয়েছে, যে ওখানে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে, স্পেশাল ইকোনমিক জোন, তার সাথে তেল লাইন, গ্যাস লাইন, রেল লাইন সবকিছু কানেক্টেড থাকবে, এবং কানেক্ট করা হয়েছে। একটা ডিপ সি পোর্ট থাকবে, সেগুলো সবকিছুই করেছে। সেখানকার লোকজনের জন্য আবাসন এবং অত্যাধুনিক আবাসন, সেই আবাসনগুলো তৈরি করা হয়ে গেছে সেখানে। এটা হচ্ছে চীনের ইন্টারেস্ট, দুটো জায়গার ইন্টারেস্ট। এবং চীন, আপনারা জানেন যে মিয়ানমারকে নানাভাবেই সহায়তা করে থাকে। তাদের জন্য রাখাইনের ওই যে ট্রেইলটা আছে, পুরো ট্রেইলটা, এই ট্রেইলটা সবার জন্যই দরকার ছিল, ভীষণ দরকার ছিল। এই জন্য গ্রামের পর গ্রাম বার্ন করে দেওয়া হয়েছে, বার্ন করে দিয়ে জায়গা আসলে খালি করা হয়েছে। এই জায়গাগুলো খালি করা হয়েছে কমপ্লিটলি ডেলিভারেটলি। তো সেই সময় যে এই সমস্যার মধ্যে কাদের ইনফ্লুয়েন্সে আমি ঠিক বলতে পারবো না, অবশ্যই আন্তর্জাতিক গোষ্ঠীর ইনফ্লুয়েন্সটা ছিল। চীনের কতটা ছিল সেটাও বলতে পারবো না। আমাদের তৎকালীন পররাষ্ট্র সচিব তিনি বুঝিয়েছেন, আমি তার নাম নিতে চাই না, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন যে আপনি যদি এদেরকে জায়গা দেন আপনি নোবেল পাবেন, এটা আপনারা সবাই জানেন। আসলেই কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। তার পেছনে তার নিজের ব্যক্তিগত ইন্টারেস্টটা ছিল অনেক বেশি। আমার এখানে আছে, আমার বন্ধু IOM এ কাজ করতো সাইফ শাহিন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, যেটা, এটা উনি আসলে ডিরেক্টর জেনারেল হতে চেয়েছিলেন, যেটা ছিল ওনার আগ্রহ, যে যদি এই ধরনের কিছু একটা কাজ করা যায় তারপর সেটা হবে, এবং সেটা হয়েছেও। উনি সেখানে কম্পিট করেছিলেনও, তারপর বোধহয় 78 ভোটে এটা টাই হয়ে যাওয়ায় ওদের নিয়ম অনুযায়ী ওনারা দুইজনের কেউই পাননি, ওনার কম্পিটিটর পায়নি, উনি পায়নি, অন্য একজন পেয়ে গেছে।
কিন্তু এই যে একটা বিপদ, একটা দুর্যোগ আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো অনন্তকালের জন্য, আমরা হয়তো এটা থেকে নিষ্কৃতি আর পাবো না, পাবার কোনো ওয়ে আউট আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আপনার রাষ্ট্র কিভাবে পরিকল্পনাটা করছে। রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র যদি হতো তাহলে জনগণের চিন্তাটা আগে আসতো, আমার ব্যক্তিগত চিন্তাটা মাথায় আগে আসতো না, যে আমি একটা অর্গানাইজেশনের প্রধান হব, আমার ক্ষমতা প্রতিপত্তি অন্যান্য যা কিছু আছে ব্যবহার করে, এজন্য আমি রাষ্ট্রের প্রধান যিনি তাকেও মিসলিড করব। দেখেন ওনারও ব্যক্তিগত স্বার্থ হচ্ছে আমি একটা নোবেল পাবো, ব্যক্তিতে চলে গেছে সবকিছু। জনগণ কোথায়, জনগণের চিন্তাটা কোথায়? এখন যেখানে রোহিঙ্গা ওখানে আছে কত রোহিঙ্গা, অসংখ্য রোহিঙ্গা আছে, এখন প্রায় আমরা বলতে পারি যে 12 লাখের মতো আছে, 1.2 মিলিয়ন। সেখানে টেকনাফের জনসংখ্যা হচ্ছে 3.5 লাখ, তার মানে তার 3 গুণ হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। তো এই রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে কি কি সমস্যা আমাদের ওখানে হতে পারে আপনারা ইতিমধ্যে জানেন। এটা তো ডেমোগ্রাফিক ইমব্যালেন্স না, শুধুমাত্র জনভিত্তিক একটা যে ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে সেখানে, সেরকম তো না। সেখানে আন্তর্জাতিক স্বার্থ আছে, আন্তর্জাতিক লোকজন আছে, বিভিন্ন ধরনের বড় বড় হোটেলগুলো গজিয়ে উঠেছে, বড় বড় এনজিও যেগুলো আছে, আন্তর্জাতিক এনজিও গুলো মানবিক সহায়তার মান দিয়ে সেখানে কাজ করেছে, একটা ডলারের ইনফ্লো হয়েছে ওখানে, লোকাল ইকোনমিতে নানাভাবে কন্ট্রিবিউট করেছে। কিন্তু পজিটিভ কতটা নেগেটিভ কতটা এগুলো আমাদের সবকিছু গবেষণা হয়ে গেছে, বিভিন্ন জন গবেষণা করেছেন, আমরা দেখলাম যে এর ক্ষতিকর দিক অসংখ্য, অনেক বেশি। আমাদের বনভূমি উজাড় হয়েছে প্রায় 800 একর, সেগুলো আবার ডিফরেস্টেশন হচ্ছে অন্যান্যভাবে, যে কোনোভাবেই হোক। কিন্তু এই জনগোষ্ঠী যেটা আছে, এই জনগোষ্ঠীকে কি আমরা কখনো ফেরত পাঠাতে পারবো কিনা, সেটা হচ্ছে আমাদের জন্য এখানকার একটা বড় চিন্তা। তো সেই প্ল্যানিংটা যদি আমাদের এখানে করতে হয়, সেই প্ল্যানিংটা আমরা কিভাবে করবো? একটা কি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে করবো? যদি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে করতে হয় তাহলে জনগণের কথা চিন্তায় আনতে হবে আগে, সবকিছুর আগে না। এবার একটা সিদ্ধান্ত হয়েছিল, যে সিদ্ধান্ত হয়নি, আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জুড়ে প্রচন্ড রকম একটা রেজিস্ট্যান্স এসছে বড় ধরনের। আপনারা জানেন যে করিডোর বিষয়ে আলোচনাটা এসছে, বড়ই সেন্সিটিভ একটি বিষয় এবং এর সাথে অনেক আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, আমরা সেগুলো বুঝি। আমরা যদি একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে, যে আমাদের গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কটাকে মাথায় রেখে আমরা যদি মনে করি যে আমাদের জনগণের জন্য ভালো কি হবে, তাহলে এটার একটা চুলচেরা বিশ্লেষণ আমাদের দরকার। এখানে অনেকে অনেকভাবে অনেক কিছু বিশ্লেষণ করেছেন, যেমন অনেকে বলেছেন যে এখানে আমরা যদি মানবিক একটা করিডোর বা প্যাসেজ, হোয়াট এভার, করিডোর হয়তো বলেনি, প্যাসেজ বলেছে, যাই বলুক, তাহলে এখানে একটা মার্কিন আধিপত্য তৈরি হবে, তাদের নানা ধরনের নানা কিছু, এইটা হচ্ছে এক ধরনের ন্যারেটিভ। এই কথাবার্তাগুলো অনেকগুলো এসছে। আমাদের সামরিক বাহিনী থেকে একটা বড় ধরনের বাধা ছিল, তারা চায়নি যে এখানে এই ধরনের কোনো কিছু হোক, অন্যান্য অনেক কিছু হোক। এই আলাপ আলোচনাটার মধ্যেও কিন্তু ব্যক্তিগত স্বার্থের একটা বিষয় আছে। আমি এখানে আজকে এই ফোরাম মজলিসে সেটা উপস্থাপন করবো কিনা আমি জানি না, সেখানেও ইন্টারেস্ট আছে। এবং আমাদের একটা যে বাংলাদেশের গণতান্ত্রিক আগ্রহের জায়গা, যেটা সেই আগ্রহের জায়গাটাকে পাশ কাটিয়ে অন্য আগ্রহের দিকটাই বেশি হয়ে গিয়েছিল বলেই সমস্যা, এবং সেটা জনগণ বুঝতে পেরেছে। আমাদের এখানে একজন হয়তো উপদেষ্টা এসছেন যিনি ইউএন এর সাথে খুব বেশি রকম কানেক্টেড, যথেষ্ট ভালোভাবেই কানেক্টেড। হয়তো আমরা যতটা শুনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গভীর বিশ্লেষণের পর আমরা যেটুকু বুঝি, তারা একটা আগ্রহ ছিল বড় ধরনের, যে উনি হয়তো জাতিসংঘের মহাসচিব বা অন্য কিছু হতে পারবেন, সেই কারণে হয়তো তার সে ব্যাপারে আগ্রহ ছিল যে এটা হবে। এটা ছিল ব্যক্তিগত আগ্রহের দিকে চলে যাওয়া, কিন্তু এটা কি বাংলাদেশের জন্য ক্ষতি নাকি বাংলাদেশের জন্য ভালো হতো, সেই নির্মোহ বিশ্লেষণটা হয়নি। আমি অনেকগুলো টক শো থেকে বের করার চেষ্টা করলাম যে আসলে আমাদের যারা টক শো করছেন, কথা বলছেন, আলাপ আলোচনা করছেন, তারা কি বলতে চাইছেন। তারা যা বলতে চাইছেন সেখান থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের চলতি পপুলিস্ট রাজনীতি, যেটা যেভাবে করে দশজন দেখছে, সোশ্যাল মিডিয়া দ্বারা সবাই ইনফ্লুয়েসড হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসছে, যে যেভাবে করে অ্যানালাইজ করছে, 5-10টা অ্যানালাইসিস নিয়ে তারা সবাই অ্যানালাইসিস করছেন, এবং আমরা একটা হাইপার রিয়েল সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, যেখান থেকে আপনি কখনোই আসল সত্য, আসল সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। এবং সেই জায়গাতেই কিন্তু কোটারি স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য মানুষ চেষ্টা করবে খুব সহজে। যে প্রসঙ্গগুলো আসছে খুব সহজভাবে যদি বলতে হয়, আমি এই প্রসঙ্গে একটু বলে নেই, আমরা গত কয়েক বছর ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছি বেশ লম্বা সময় ধরে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রকাশনা সংস্থা যেটা লেক্সিংটন বুক, সেখান থেকে আমাদের দুটো বইও বেরিয়েছে। একটি হচ্ছে আমাদের বড় গবেষণাধর্মী বড় ধরনের বই, এবং আরেকটি হচ্ছে আমাদের একটা সম্পাদিত বই। দুটো বই বেরিয়েছে, আমরা ওখানকার অনেক ডিটেলস সেখানে আছে, জিওপলিটিক্যাল বিষয়গুলো সেখানে আছে। সুতরাং আমাদের খানিকটা জানা আছে যে আসলে
ওখানে কি হওয়া দরকার, কি হওয়া দরকার নয়। আমাদের এখানে যদি মানবিক একটা প্যাসেজ হয়, আসলেই কিন্তু এটা খুব ভালো একটা কাজ হতো, অনেকগুলো কাজ। কিন্তু এটা রেজিস্ট্যান্স এসছে অনেক বেশি। ওনার ব্যক্তিগত কারো যদি ব্যক্তিগত আগ্রহ সেখানে থেকেও থাকে, সেটা ভিন্ন বিষয়, সেটাকে আমাদের ট্যাকেল করা দরকার ছিল যে আপনার ব্যক্তিগত ইচ্ছাটাকে আপাতত পাশে রাখেন, আমরা আমাদের দেশের আমাদের গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে জনগণের জন্য যেটা ভালো হবে আমরা সেই ধরনের একটা চিন্তা করি। ইউএন কে আমাদের দরকার। সোজা কথা হচ্ছে ইউএন এর উপস্থিতি এই এলাকায় ছাড়া কোনোদিনও রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এবার প্রত্যাবাসন নিয়ে বলি, সারা পৃথিবীতে রিপ্যাট্রিয়েশন কিন্তু যত জায়গায় যত শরণার্থী আছে 5%-এর বেশি না। অনেক চেষ্টা হয়েছে, অনেক এমওইউ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু 5%-এর বেশি রিপ্যাট্রিয়েশন হয়নি সারা পৃথিবীতে। তাহলে আমরা রিপ্যাট্রিয়েশন পাবো না, আমাদের রোহিঙ্গাদের পক্ষে 1 বা 2% হবে না। তাহলে আমরা কি করতে পারি এদেরকে? এত বিশাল একটা সংখ্যা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ডিসপার্সাল স্ট্র্যাটেজিতে যেতে পারি। আমরা ভেঙে 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 ফেলতে পারি। আমরা যে কোনো ভাবেই হোক আমরা আমরা ডিসপার্স করতে পারি। ধরে নেন, হাইপোথেটিক্যালি আমি বলছি, প্র্যাকটিক্যালি কিভাবে হবে সেটা অনেক লম্বা চওড়া পরিকল্পনা এবং স্ট্র্যাটেজির বিষয়। যেটা হচ্ছে ডিসপার্স করছি, আমরা এদেরকে ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে 10 লাখ আছে, আমরা এটাকে 40টা ভাগে ভাগ করলাম, করলে 2.5 লাখ করে যদি হয়, 2.5 লাখকে আমরা চিন্তা করলাম যে ইউরোপে পাঠাবো, 2.5 লাখকে নর্থ আমেরিকায়, 2.5 লাখকে এখানে ওখানে, সেটার জন্য একটা একটা ডিপ্লোম্যাসি, বড় ধরনের একটা ডিপ্লোম্যাসি দরকার, যেটা হচ্ছে আপনার রিপ্যাট্রিয়েশন ডিপ্লোম্যাসি না, একটা ডিসপার্সাল আপনি শব্দটাও বলতে পারবেন না, সেটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান একটা ডিপ্লোম্যাসি। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অন্য দেশগুলো নেবে। আপনারা খেয়াল করে দেখবেন যে সিরিয়াতে যখন সমস্যাটা শুরু হলো, সিরিয়ান রেফিউজিদেরকে আমেরিকা এবং কানাডা হুটহাট করে নিয়ে গেল চোখের পলকে, অসংখ্য। কানাডা নিয়ে গেল উইদিন 2 মান্থস 25,000 সিরিয়ানদেরকে। আমরা অনেক চেষ্টা করলাম যে রোহিঙ্গাদের কিছু নাও, তোমরা 5,000, 10,000, 15,000, 20,000, তারা কোনোভাবেই রোহিঙ্গাদের নেবেন না। এর কারণ কি? কারণ আপনারা বলছেন যে সবারই স্বার্থ আছে। সিরিয়ানরা ধনী, যারা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, অশিক্ষিত না, ওরা ওখানে গিয়ে ইনস্ট্যান্টলি ওদের যে জব মার্কেট আছে সেখানে কন্ট্রিবিউট করতে পারবে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, অল্প দিনের মধ্যে তারা ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারবে ওখানে। আসলে হয়েছিল তাই। আমরা যতই ওই যে একটা, আপনাদের মনে আছে যে একটা বাচ্চা শিশু ওইভাবে করে পার হতে গিয়ে সমুদ্রের পাড়ে ভেসে গিয়েছিল এবং সারা পৃথিবীতে আমাদের আবেগের বন্যা বয়ে গিয়েছিল, এটা ঠিকই আছে, আমরা মানবিক আবেগটা আমরা দেখিয়েছিলাম ভালো, কিন্তু এটা খুব বিচ্ছিন্ন ঘটনা। 1 or 2%-এর মতো যারা একেবারেই ডেসপারেট ছিল, আমাদের মতো যাদের কন্ডিশন দরিদ্র, তাদের বেলায় এই ঘটনাগুলো ঘটেছে। ওরা কিন্তু ভালোভাবে বিমানে চড়ে, চার্টার্ড বিমানে চড়েই গেছে। সুতরাং আমাদের এখানে রোহিঙ্গাদেরকে নেওয়ার কোনো বিষয় নাই, কারো কোনো আগ্রহ নাই সারা পৃথিবীতে, আমরা যতই চেষ্টা করি না কেন। কারণ হচ্ছে আমাদের এখান থেকে কোনো ডিপ্লোম্যাসি নাই, আমাদের এখানকার কারো আগ্রহই নেই, কারণ আমাদের এখানে গণতান্ত্রিক লিডারশিপ নাই। এর আগে আমাদের যে লিডারশিপ ছিল সেটা গণতান্ত্রিক লিডারশিপ ছিল না। আমাদের সামনে যে লিডারশিপটা আসবে, ইলেকশন হবে, একটা লিডারশিপ আসবে, এটা গণতান্ত্রিক লিডারশিপ হবে। আপনি কি বলতে পারবেন? গণতান্ত্রিক লিডারশিপ বলে জনগণের কথাবার্তা শোনার জন্য জনগণের প্রতিনিধিদের সেরকম জ্ঞান, সেরকম দীক্ষা, সেরকম শিক্ষা দরকার। তো রোহিঙ্গাদেরকে যেটা বলছিলাম, যে রোহিঙ্গাদেরকে ডিসপার্সালের আমরা যে কথাটা বলতে চাই, সেটার জন্য আমাদেরকে ইউএন এর দরকার। এখানে ইউএন এর উপস্থিতি আরো অনেক কারণে দরকার। বাংলাদেশ জিওপলিটিক্যালি এখন অত্যন্ত ভালনারেবল একটা জায়গা, এটার উপর শকুনের চোখ, অনেক দেশের অনেক রকম স্বার্থের চোখ। আমরা 3 দিক দিয়ে একটা দেশের সাথে, দেশের মধ্যে আটকা পড়ে আছি। এটা হচ্ছে আমাদের এক ধরনের বড় দুর্বলতা। আমাদের আছে পার্বত্য চট্টগ্রাম, যেটার কানেকশন আবার বাইরের সাথে আছে, মিয়ানমারের সাথে, আরো অন্যান্য জায়গার সাথে, 7 সিস্টারের সাথে ওদের কানেকশন, সেটা যে কোনো সময় একটা ভোলেটাইল রূপ নিতে পারে। কেউ যদি চায় যে এখানে বড় ধরনের কোনো ইনসার্জেন্সি বা অন্য কিছু করতে পারবে, তারা সেখানে তৈরি করতে পারবে। আমাদের অনেকগুলো দুর্বল পয়েন্ট আছে। আমাদের 160 নটিক্যাল মাইল পর্যন্ত যদি সমুদ্র সীমায় আমাদের আধিপত্য থাকে, মালিকানা থাকে, আমাদের মাত্র 20 নটিক্যাল মাইল বা 40 নটিক্যাল মাইল পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের অ্যাক্সেস আছে। বাকিটা সম্পূর্ণ অন্যদের দখলে, আমরা মালিক কিন্তু ব্যবহার করছে অন্যরা। সেখান থেকে মাছ ধরছে, সেখানে অন্যান্য যা কিছু আছে সেগুলো করছে, আমাদের মিনারেল রিসোর্স কি কি আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছে। আমাদের নেভি এতটাই দুর্বল যে আমাদের এই 40 কিলোমিটারের বাইরে যাওয়ার তাদের কোনো ক্যাপাসিটি না, আমরা জানিও না। আমাদের স্যাটেলাইটও নাই যে আমরা উপর থেকে অবজার্ভ করব, পর্যবেক্ষণ করব, কিছুই অলমোস্ট আমাদের সেখানে নাই। তো এই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস না করি, বলি যে সাধারণভাবে আমরা যেসব পপুলিস্ট আইডিয়াগুলো আমাদের মাথায় ঘুরঘুর করে, অনেক সময় এগুলো ওভারবোর্ড, আমরা যেটাকে বলি যে এক্সাজারেটেড, আমেরিকা এখানে চলে আসবে, আমেরিকার ইনফ্লুয়েন্স হবে, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু, সেগুলো অনেক পরের বিষয়। আমি আমার একটা কিছুদিন আগের বড় একটা অ্যানালাইসিসের মধ্যে সেগুলো লিখেছি, আজকে আমাদের এখানে অত সময় নাই।
আমেরিকার আপাতত জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আমাদের এই জায়গায় না, কারণ তার যে কোয়াড সেটা 17-18 বছরের পুরনো চেষ্টা হলেও এটা সাকসেসফুল হচ্ছে না। কারণ হচ্ছে আসিয়ান ভুক্ত যতগুলো দেশ আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক তার সাথে আমেরিকার সাথে ফিলিপিন্সের, থাইল্যান্ডের সাথে জয়েন্ট যৌথ সামরিক মহড়া করে তারা প্রতি বছর বছর, বিভিন্ন জায়গায় বেস আছে। থাকার পরেও কিন্তু আসিয়ান ভুক্ত একটা দেশও চায় না কোনোভাবেই এখানে আমেরিকান এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হোক আমাদের ইন্দো প্যাসিফিক। তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করেছে, এটা নিয়ে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এটা হালে কুল পাচ্ছে না। কারণ হচ্ছে ইন্ডিয়া এক ধরনের ছলচাতুরি করছে, হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি, তোমরা আবার করবো না, আবার তারা ব্রিক্সে যাচ্ছে অন্যভাবে। সুতরাং ইউনাইটেড স্টেটস খুব ভালো মতো জানে, ইউএস জানে যে এটা আমাদের এই মুহূর্তে ফোকাসের জায়গা না, ইন্টারেস্টের জায়গা না। এবং চায়না যেভাবে করবে ওখানে একটা নব্য এমার্জিং টাইগার শুধুমাত্র ইকোনমিক দিক থেকে না, সব দিক থেকে জিওপলিটিক্যাল এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল, এত বেশি পাওয়ারফুল যে এই চায়নার এই বলয়টা ভাঙা এবং এই দুর্গ ভাঙা তাদের পক্ষে ভীষণ লম্বা স্ট্র্যাটেজির দরকার, নানা ধরনের স্ট্র্যাটেজি দরকার। মিলিটারি স্ট্র্যাটেজি এখানে ইম্পোজ করা খুবই ডিফিকাল্ট, ইকোনমিক স্ট্র্যাটেজি কিছু করা দরকার। যেমন আপনারা ধরেন আমাদের 35% যে ট্যারিফটা আমাদের উপর দেওয়া হলো, এটার মানে এই না যে আমরা তাদের কাছ থেকে গম এবং সয়াবিন তেল কিনে আনলে এগুলো হচ্ছে আই ওয়াশ। আমরা অনেকে ভাবি যে এটা কিনে আনলে তারা খুব খুশি হয়ে যাবে, এটা কিছু আনা ওদের একবেলা, আমরা যদি বলি যে একবেলা ডিনারের পয়সা হয়, এর বেশি কিছু না। ওখান থেকে আমরা এগুলো যেটা আনি, বিষয়টা হচ্ছে আমাদেরকে চাপে রাখা, এক ধরনের ইকোনমিক প্রেশারের মধ্যে রেখে, যাতে করে চায়নার সাথে আমাদের সম্পর্কটা ভালো না হয়। আপনারা জানেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা অন্যান্য অনেক কিছু হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ক্লাসিফাইড ইনফরমেশন সবার সাথে শেয়ার করতে পারবো না, এটা ঠিক। যে অনেক কিছু আছে জনসাধারণের সাথে শেয়ার করা সবসময় ঠিক না, করলে আপনারা ভুল বুঝবেন। বিভিন্নভাবে সাংবাদিকরা অন্যরা না বুঝে এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে এটাকে অন্য একটা ব্যাখ্যা চলে যাবে, তার চেয়ে গোপন রাখা ভালো। কিন্তু আসলে তার পেছনে অনেক ধরনের হিডেন এগ্রিমেন্ট থাকে যেগুলো আমরা দেখি না। এর মূল জায়গাটা যদি আপনি সহজ, আমরা কমন সেন্সও যদি ইউজ করি, আমরা জানি যে সেটা হচ্ছে আমরা যাতে চীনের বলয়ের মধ্যে খুব দ্রুত ঢুকে যেতে না পারি, সেজন্য তাদের সেখানে একটা ভীষণ চেষ্টা আছে। আদারওয়াইজ তার এখন চীন সাগরে ফিলিপিন্স, স্যার ওখানে ওই যে চীনের ফিলিপিন্স, চীন সাগরের মধ্যে ফিলিপিন্স বড় বিপদের মধ্যে আছে, যেহেতু চীন সেখানে একটা বিশাল দ্বীপের মতো সেখানে ওয়াচ অবজারভেশন টাওয়ার তারা তৈরি করে রেখেছে। এবং সেই অবজারভেশন টাওয়ার তৈরি ছাড়াও তারা সেখানে বড় ধরনের মিলিটারি ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট, ডিপ্লয়মেন্ট যা কিছু করা দরকার সেগুলো করছে। সুতরাং জিওপলিটিক্যালি ওদের ইন্টারেস্ট ফোকাসটা অনেকটা চীন সাগর দিকে বেশি। আমাদের এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা এদিকে আছে, চেষ্টা করছে, যদি হয়তো হবে, না হলে তেমন কিছু যায় আসে না। আপনারা জানেন যে কোয়াড আসলে তেমন ফাংশনাল কিছু না। তারপর আরো যে যে বিষয়গুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা যদি চিন্তা করি যে রোহিঙ্গা সমস্যাটা নিয়ে তো আমরা দেখতেই পেলাম যে ভারতও আমাদের পক্ষে না, চীনও আমাদের পক্ষে না, রাশিয়াও আমাদের পক্ষে না। কারণ হচ্ছে সবার মিয়ানমারের উপর বড় ধরনের ইন্টারেস্ট আছে। কেউ মিয়ানমারের জনতাকে এই মুহূর্তে ডিসপ্লিজ করতে রাজি নাই, অসন্তুষ্ট করতে রাজি নাই, কারণ সেখানে প্রচুর মিনারেল রিসোর্স আছে এবং সেখানে অন্য অনেকের বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে। সে সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট আছে, এমনকি কম্বোডিয়ার পর্যন্ত ইনভেস্টমেন্ট আছে সেখানে। সুতরাং মিয়ানমারের যে গৃহযুদ্ধগুলো ওটার সাথে না মিলিয়ে আমরা আমাদের এখানকার রোহিঙ্গা স্ট্র্যাটেজি যেটা আমাদের নিজেদের মতো করে খুবই খুবই, আমরা যেটাকে বলি যে মানে রিফ্লেক্সিভ ওয়েতে রিফ্লেক্ট করতে হবে, পার্সোনাল ইন্টারেস্টের দিকে না গিয়ে করে আমাদের এই দুর্যোগটা মোকাবেলা করতে হবে। আদারওয়াইজ আমাদের রোহিঙ্গা বিষয়টা হয়ে আসছে একটা বড় ধরনের দুর্যোগ আগামী দিনে, কোনো সন্দেহ নাই যেটা একটা বড় ধরনের দুর্যোগ তৈরি করবে। আমরা এখনই জানি রোহিঙ্গাদের সাথে কানেক্টেড অনেকগুলো গ্রুপ আছে এখানে, আর্মস এবং এরপর আমাদের এই জায়গাটাতে মাদক চোরাচালান, এই দুটো হচ্ছে সরাসরি সম্পৃক্ত একটার সাথে আরেকটা, এবং এগুলোই কন্ট্রোল করবে। রোহিঙ্গাদের মধ্যে ওই ধরনের লিডারশিপ বলতে কিছু নাই। যারা এই লিডার হয়ে আসার চেষ্টা করছে, আপনারা দেখবেন রোহিঙ্গা লিডারশিপ যদি তৈরি হতে যায় সে মারা যায় কিছুদিন পর। আপনারা জানেন ওখানকার বেশ কয়েকজন লিডারকে হত্যা করা হয়েছে। যখনই লোকটা একটু লিডারশিপ পর্যায়ে যাচ্ছে যে তাদের সম্পর্কে, তাদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে কিছু একটা করতে যাবে, সেই মুহূর্তে সেই লোকগুলো মারা যায়। বেশ কয়েকটা কিলিং ওখানে হয়েছে এইভাবে। সেক্ষেত্রে বাংলাদেশের রোহিঙ্গাটা হচ্ছে একটা বড় ধরনের, বিশাল বড় ধরনের একটা দুর্যোগ আমাদের জন্য হতে যাচ্ছে। এখন এই দুর্যোগটা মোকাবেলা করার জন্য আমাদের আসলে ইউএন এর শরণ নেওয়া ছাড়া, সাহায্য নেওয়া ছাড়া কোনোই গতি নাই। তো ইউএন এর এখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর না, এটা আসলে প্যাসেজ, করিডোরের চিন্তা না, প্যাসেজটা হতো, তাহলে যেটা হচ্ছে আমাদের একটা বার্গেনিং ক্যাপাসিটি তৈরি হতো। একটা হচ্ছে মাঝখানে আমরা তো ইউএন কে পরবর্তীতে অ্যাপ্রোচ করতে পারতাম যে তোমরা মিয়ানমারের, এখানেও কথা আছে আবার,
তারা মিয়ানমারের লোকজন ওখানে দুর্ভিক্ষের মধ্যে পড়ছে। আমরা জানি যে রাখাইনের আদার উল্টা অপর পাশে, যেখানে পাহাড়ের ওই সাইডে শাম, চীন, কোচিন ওই রাজ্যগুলোর ঠিক ভিতরে সেই সব জায়গায়, যদি আমার ভুল হয়ে থাকে সাইফ তুমি একটু ক্লিয়ার করে দিতে পারো পরবর্তী, ওখানে কিন্তু আসলেই খুব দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে এবং খুবই খারাপ অবস্থা। সেসব মানুষগুলোর সাহায্য দরকার, এতে কোনো সন্দেহ নাই। এই তথ্যগুলো তারা কোথায় পেয়েছে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউএনডিপির আরো কিছু কিছু রিপোর্ট আছে, বেশ কয়েকটা রিপোর্ট আছে যেগুলোতে ক্লিয়ার ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশন গুলো চ্যালেঞ্জ হয়েছে অনেকের দ্বারা এবং যৌক্তিকভাবে অনেকেই বলেছে যে সেখানে তোমাদের কোনো অফিস নাই, তোমাদের অফিসগুলো হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে বসে তোমরা কিভাবে সেখানে ফিল্ড ওয়ার্কটা করতে পেরেছো, কিভাবে এটা নিতে পেরেছো? এটা নিশ্চয়ই ঠিক না, এটা বানোয়াট। তোমাদের এই ইনফরমেশন গুলো তোমরা বানিয়েছো এই ধরনের একটা প্যাসেজ ট্যাসেজ অন্য কিছু তৈরি করার জন্য, কিন্তু না, আসলে এখনকার সময় এই সময় এসে ইনফরমেশন কিন্তু অনেক দূর থেকে নানাভাবেই কানেক্ট করা যায়। আপনারা জানেন যে আমরা ইনফরমেশন সোসাইটি যেটাতে বাস করছি, এলন মাস্কের কথাই চিন্তা করেন, ইউএসএআইডির কথাই চিন্তা করেন। আমি এক প্রসঙ্গ থেকে এক প্রসঙ্গে মুভ করছি যাতে আপনারা বিষয়গুলো অনেকটা ধরতে পারেন। কারণ ইউএসএআইডির সারা পৃথিবী থেকে প্রোগ্রামগুলো ডিসম্যান্টেল হয়ে গেছে, ইউএসএআইডি কে ফিরে নেওয়া হয়েছে, এর কোনো ফান্ডিং নেই। ট্রাম্প এই কাজটা কেন করেছেন? অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সিম্পল, এটার খুবই সহজ একটা ব্যাখ্যা আছে যে আসলে ইউএসএআইডি কে এই মুহূর্তে দরকার নেই। ইউএসএআইডি একটা সময় ছিল সফট ইনফরমেশন জেনারেটর। ধরেন সিআই এর কথা ধরি আমরা, সিআইএ কি করতো? পলিটিক্যাল ইনফরমেশন কালেক্ট করতো, যে কোনো ভাবে হোক, তাদের মতো নিজস্ব পদ্ধতিতে। আমরা কেউ কাকপক্ষী না করে টের পেত না যে কিভাবে ইনফরমেশন গুলো সেখানে যাচ্ছে। সেটা হচ্ছে একেবারেই গোপন, একেবারেই অন্যরকম পদ্ধতি। কিন্তু এর বাইরে তখন কোনো একটা সমাজে, ধরেন বাংলাদেশের লোকজন কি খাচ্ছে, কি খায়, কিভাবে, তাদের রাজনৈতিক ভাবনা কি, চিন্তা কি, তারা কোন কোন জায়গায় পিছিয়ে আছে, দুর্বলতা গুলো কি কি, স্ট্রেংথ গুলো কি কি, এগুলো জানা ওদের খুব দরকার ছিল। সফট ইনফরমেশন দরকার ছিল ওদের হার্ড ইনফরমেশনের পাশাপাশি। তখন ইউএসআইডি কে ফান্ড করা হতো সারা পৃথিবীতে। তোমরা যাও গিয়ে উন্নয়ন সহায়তার নামে ধরো একটা প্রজেক্ট, উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা কোনো একটা জায়গায় একটা কমিউনিটি বেসড অর্গানাইজেশনকে তোমরা লিফট আপ করলে ওদের হতো, তাতে করে আমাদের লাভ হয়েছে, এটা স্পিল ওভার ইফেক্ট, ট্রিকল ডাউন হয়েছে, আমাদের উন্নয়নটা হয়েছে। কিন্তু এই উন্নয়নের পেছনে আপনারা দেখবেন গত সেই 60s থেকে আপনারা যদি ইউএসআইডি রিপোর্টগুলো দেখেন, সেই রিপোর্টগুলো দেখবেন যে এত সুন্দর, এত চমৎকার ভাবে, এত পালিশড ইনফরমেশন, এই ইনফরমেশনটাকে যদি আপনি জিওপলিটিক্যাল ইউনাইটেড স্টেটসের বা ইউরোপিয়ান ইউনিয়নের, আপনি যদি তাদের যে আন্তর্জাতিক দারুণ মিল, এগুলো ধরে ধরেই কিন্তু তারা করছে। আপনি যদি এখন সিআইএ ফ্যাক্ট বুকে ঢুকেন, বাংলাদেশ সম্পর্কে আপনি ঢুকতে পারবেন, এটা ওপেন সিআইএ ফ্যাক্ট বুক, এটার মধ্যে ঢুকলে আপনি যে ইনফরমেশন গুলো এখন পাবেন বাংলাদেশের, আমরা অনেকে সেই সব ইনফরমেশন গুলো জানি না, ওদের কাছে এগুলো আছে। একসময় এরা এই সফট ইনফরমেশন গুলো জেনারেট করতো, বুঝেও না বুঝেও। এর জন্য সবাইকে দায়ী করার সুযোগ নাই, কারণ এগুলো হচ্ছে খুবই ভিতরের কথা। যারা কাজ করতো তারা কর্মচারী, কর্মকর্তা, এবং তারা হচ্ছেন আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট, অনেকে বাই হার্ট এই কাজগুলো করতেন। বিভিন্ন দেশে আমরা কাজ করে আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, গরিবদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং অনেক মানুষ সেলফ রিলায়েন্ট হচ্ছে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে রিপোর্টগুলো সেখানে যাচ্ছে, এখনো প্রিজার্ভড আছে, সেই রিপোর্টগুলো আর ফেলে দেন। আমাদের এখানকার যে রিজিওনাল অফিসগুলো আছে আমরা ডিস্ট্রয় করে ফেলি, কদিন পরে এগুলো সে মাথা ধরে চলে যায় নীলখাতে, কিন্তু ওদেরটা যায় না। ওগুলো কিন্তু সবগুলো মাইক্রোফিল্ম করা আছে, আর্কাইভ করা আছে, এগুলো আছে। এখন আপনার যখন ইলন মাস্কের স্টারলিংক আছে মাথার উপর, যখন কয়েক লাখ স্যাটেলাইট আছে, যে স্যাটেলাইট গুলোর ক্যামেরা এতই পাওয়ারফুল, আপনার একটা রানিং কারের পেছনের যে প্লেনটা আছে, নাম্বার প্লেটটা, এটা কিন্তু সে ডিটেক্ট করতে পারে। তার কাছে ইনফরমেশন কোনো ব্যাপারই নেই। এখন সেই ইনফরমেশনটা হচ্ছে একটা কম্পিউটারের কিবোর্ডের একটা বাটনের খোঁচা দিয়ে আপনি যে ইনফরমেশনটা পাচ্ছেন, সেই ইনফরমেশনটা কালেক্ট করার জন্য আপনাকে কেন বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন জায়গায় ওয়েস্ট করতে হবে? দ্যাটস ইট। যে কারণে আপনারা দেখবেন যখন রিপাবলিকান মানে ট্রাম্পের এবং ইলন মাস্কের এই প্রজেক্টটা, যে ইউএসএআইডি টোটালি ডিসমেন্টেল, আমরা এখান থেকে নিয়ে আসবো, হাজার হাজার লোক বেকার হয়ে গেছে, তাদের কিছু যা আসে না, দেখবেন যে ডেমোক্র্যাটদের দিক থেকে কিন্তু বড় ধরনের কোনো বাধা আসে নাই। কারণ ডেমোক্র্যাটরাও আসলে তককে তককে ছিল যে কোন সময় আস্তে আস্তে এটার উইকেন্ড করা যায়, কিভাবে ইউএসএআইডি কে কিভাবে একটু দুর্বল করে ফেলা যায়। আস্তে আস্তে ফান্ডিং কমিয়ে আজকে $3 বিলিয়ন থেকে 2 বিলিয়ন, সেখান থেকে 1 বিলিয়ন, সেখান থেকে 500 মিলিয়ন করে করে আস্তে আস্তে করে নিয়ে আসবো। ট্রাম্প এটা একসাথে করেছে, পার্থক্যটা হচ্ছে এটা সেই একসাথে করেছে। ওরাও করতো টুডে আর টুমরো, যেটা হতো কাউকে বলতো যে হ্যাঁ তুমি বেশি সমাজতন্ত্রী বা তুমি এটা, বা তোমার সাথে রাশিয়া লিঙ্ক আছে, উচ্চতার তো অভাব নাই, বিভিন্ন রকম ছুতারতা তৈরি করে কিন্তু সেই কাজটা করা যেত। ইউএসএআইডি সে কারণে সেখান থেকে প্রত্যারিত হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই গ্লোবাল পলিটিক্সে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখন বুঝতে পারছেন যে কিভাবে কি হয়। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন সেই সুযোগটাও নাই। আগে যেখানে এরা $18.5 করে পেত পার উইক, $18.5 করে পেত পার উইক, সেখান থেকে $14 নেমে এলো।
তারপর $13, এখন বোধহয় $7 বা $8 করে পায়, তাই না? সপ্তাহে, এক সপ্তাহে রোহিঙ্গারা ওখানে যারা আছে খুবই কমে যাচ্ছে ওদের। তো তাদের সেখানে অল্টারনেটিভ কি হবে? তারা অল্টারনেটিভকে একটা লাইভলিহুড তো চুজ করে নিবে, সেটা যেভাবেই হোক, সেটা প্রস্টিটিউশন হোক, সেটা গ্যাং হোক, সেটা রবারি হোক, সেটা ইনসার্জেন্সি হোক, অস্ত্র বিক্রি হোক, মাদক চোরাচালানি হোক। কারণ লাইভলিহুডের কোশ্চেনটা হচ্ছে বড় কোশ্চেন, বেঁচে থাকা হচ্ছে আমার সবচেয়ে বড় ফার্স্ট প্রায়োরিটি। এবং সেগুলো যদি হতে যায় তাহলে আপনি সেখানে যে ফ্র্যাগমেন্টেশনটা পাবেন, কিলিং পাবেন, আন্ডারওয়ার্ল্ডের একটা দৌরাত্ম্য পাবেন, অন্যান্য আরো অনেক কিছু পাবেন। সেগুলোকে আমাদের যে এখন কোল্ড করার অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটাকে আমাদের আছে কিনা, আমরা সেই চিন্তাটা যদি করে দেখলাম যে আমাদের সেই অ্যাবিলিটিটা নাই, সেক্ষেত্রে যদি এখানে ইউএন এর কোনো একটা, যে কোনো এখন একটা, যেমন এখানে মানবাধিকার কমিশন বা কিছু একটা আসছে, এটা নিয়েও কথা হচ্ছে যে হ্যাঁ এখানে আমেরিকান ইনফ্লুয়েন্স চলে আসবে, কারণ ইউএনটা ঠিক আছে, কিন্তু এটা খুব সাদামাটা, সাধারণ, সহজ চোখে আমাদের দেখা একটা ধারণা। এটা বিভিন্ন দেশে কাজ করছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু এইসব অর্গানাইজেশন গুলো যখন এখানে থাকে আমাদের বার্গেনিং পাওয়ার কিন্তু অনেক বাড়ে। তখন আমরা বলতে পারি দেখো তুমি ইউএন কে আমি এই সুযোগটা দিয়েছি, এটা করতে দিয়েছি, এখন আমার এই ব্যাপারটা তোমাকে একটু যে কোনো ভাবেই হোক দেখতে হবে। সুতরাং সেই সেন্সে এটা দরকার ছিল। দুই হচ্ছে বাংলাদেশের এখন একটা ট্রানজিশন পিরিয়ড, যে ট্রানজিশন পিরিয়ডে গভর্নমেন্ট ট্রানজিট করছে, একটা এখান থেকে নতুন একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের ফরেন পলিসি কি হবে আমরা এখন পর্যন্ত জানি না। এখানে একটা দীর্ঘ সময় এরপরে ইলেকশনের পরবর্তী কিন্তু বড় ধরনের একটা কেওয়াস এনসু করতে পারে। তো সেক্ষেত্রে এখানে যদি ইউএন এর এখন যেটা আছে এটা মানবিক প্যাসেজ, এদের হাতে অস্ত্র বহন করার কোনো সুযোগ নাই, এখান থেকে ট্রাকে করে যা যাবে সবই হচ্ছে খাবার দাবার, অন্যান্য জিনিসপত্র, আমাদের যারা আছে তারা সব চেক করবে, এটার সাথে কোনো মিলিটারি সম্পর্কই নেই, মিলিটারি এখানে আসবে না। কিন্তু পরবর্তীতে যখন দরকার হবে তখন এইটার রেফারেন্স আপনি, এটা অনেক দেশে আছে, অনেক দেশের উদাহরণ আছে, আমার হাতে এই মুহূর্তে রেডিমেড নাই, আমার এখানে ইন্টারনেটও কাজ করছে না, যার জন্য আমি ইনফরমেশন গুলো এখানে সেভ করে রাখলেও আমি দেখতে পাচ্ছি না ঠিক আমার এই সেলফোন থেকে, সেই ডেটাগুলো আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার এই হিউম্যানিটারিয়ান প্যাসেজ যেটা, একটা লিকেজ, যেমন এটার ভিতর দিয়ে অস্ত্র চোরাচালানি হবে, অন্যান্য কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস লেস দ্যান 3%, বিভিন্ন জায়গায় লেস দ্যান 3%। সুতরাং প্যাসেজের যত জায়গা আছে, সিরিয়াতে আছে, কঙ্গোতে আছে, সিয়েরা লিওনে আছে, বিভিন্ন জায়গায় আছে, যেসব জায়গায় আছে সেখানে লেস দ্যান 3%, এটা সমস্যা কম, রিস্ক কম। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এখানে আপনার অন্তত একটা একটা ওয়াচ ডগ আছে, ইন্টারন্যাশনাল ওয়াচ ডগ, যার অনেক মেম্বার আছে, এবং তাদের কাছে সে রিপোর্ট করতে পারে আসল ঘটনাটা, যে ঘটনাগুলো আমরা অনেক সময় আমাদের মতো করে এক্সপ্লেন করলেও সে এক্সপ্লেন করবে তার রিয়েল স্ট্র্যাটেজিক গ্রাউন্ড থেকে, যে সে যাতে ভুল না করে, তার যাতে ওখানে ভুল না হয়, সে কিন্তু সত্য ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবে যে এই হচ্ছে ইনফরমেশন, এই প্রবলেমগুলো হচ্ছে। সুতরাং সেখানে বিপদে পড়লে আমরা ইউএন এর যে অন্যান্য উইং গুলো আছে সেগুলো সহায়তাও নেবার চেষ্টা করতে পারি। থার্ড যেটা, সেটা হচ্ছে রাখাইনে যে আপনার আরাকান আর্মি আছে, তাদের সাথে আরো 3টা শান কাচিন রাজ্যের যে 2টা অর্গানাইজেশন আছে, সবগুলো ওখানে 136টার মতো আছে এথনিক গ্রুপ, সবাই ইনসার্জেন্ট কোনো না কোনো ভাবে, তাদের সবার পাওয়ার কিন্তু সমান না, পাওয়ার সমান হয়তো 3-4টা বা 5টা অর্গানাইজেশনের, যেগুলো আছে আর্মড অর্গানাইজেশনের। তো যে সমস্যাটা ওখানে হচ্ছে সেটা হচ্ছে যেই অংশটার কথা বলা হচ্ছে যেখানে লোকজন বিপদের মধ্যে আছে, সেই জায়গাটাতে আরাকান আর্মি তাদের মতো করে দখল নেওয়ার চেষ্টা করলেও পারছে না, কারণ সেখানে মিলিটারি কন্ট্রোল, মিয়ানমারের মিলিটারি কন্ট্রোলটা খুব বেশি, তাতে করে ওখানে লোকজন বিপদে পড়ছে, ওখানে কোনো ধরনের ভেহিকেল যেতে দেওয়া হচ্ছে না, অন্য কিছু করা হচ্ছে না। আবার মিয়ানমারের গভর্নমেন্টও চাইছে না যে ওখানে কোনোভাবে খাদ্য সাহায্য বা অন্য কোনো ধরনের সাহায্য যাক, এরকম একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে কিন্তু ওই লোকগুলো বিপদে আছে। তো সেখানে যদি আমাদের থ্রুতে অন্তত একবার বা দুইবারও সেখানে কোনো একটা সাহায্য যায়, যেতে পারে, এটাও আমরা রেফারেন্স হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারি, যে কোনো বিপদে, যে কোনো বিপর্যয়ে। আমরা এবার আমি জানি না বাংলাদেশের রোলটা কি ছিল যখন ওখানে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে গত এবছরই, এবছরের শুরুর দিকে একটা, গত বছরের শেষের দিকে একটা ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পে বাংলাদেশের রোলটা কতটুকু ছিল জানি না। অনেকদিন থেকেই মিয়ানমারও বাংলাদেশের সাথে অনেকগুলো কারণেই ওই ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী না। এইসব জটিলতা থেকে আমরা খানিকটা রেহাই পেতে পারতাম। আমাদের সোজা কথা হচ্ছে রিজিওনাল একটা কানেকশন তো আমাদের সাথে নাই বলা যায় মিয়ানমারের, সেই কানেকশন পয়েন্টটা তৈরি হতো মিয়ানমারের সাথে হোক, আরাকান আর্মির থ্রুতে হোক বা অন্য কোনো ভাবে হোক, এবং ইন্টারন্যাশনাল যে আপনার কমিউনিটি, মূল কমিউনিটিটা আছে সেটা হচ্ছে ইউএন এর এই অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের থ্রুতে আমরা খানিকটা আঘাত পারতাম। তো এই উদাহরণগুলো টানার মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যখন এখানকার কোনো একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কথা চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনার সময় আমাদের দুটো জিনিসকে আসলে খুব মাথায় রাখা খুবই দরকার।
একটা হচ্ছে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা সামনে আমাদের ভোগাবে প্রচন্ড রকম। যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক গভর্নমেন্টও আসে, আমি কোনো সম্ভাবনা দেখি না সামনে আসার। কারণ হচ্ছে যেভাবে আমাদের ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এবং স্প্লিন্টারিং হচ্ছে, ইউনিটি বলতে কোনো জিনিস তো আসলে নাই এখানে, ডিভিশনটা হচ্ছে, ডিভিসিভনেস বাড়ছে, নতুন ফর্ম। আগে ছিল এক ধরনের ডিভিসিভনেস, আমরা ওইটাকে ডিফাইন করতে পারতাম, যেমন মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, রাজাকার, এটা সেটা অনেকগুলো ন্যারেটিভ খুব স্ট্রংলি তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেগুলো গেঁথে দেওয়া হয়েছিল, একদম ইনস্টিল করে দেওয়া হয়েছিল, আমরা কি বলবো, ডিপ রুটেড করে দেওয়া হয়েছিল আমাদের অনেকের মাইন্ডসেটের মধ্যে। আমরা এখন সেটার মধ্যেই আছি, অনেকেই সেটা করি। তো সেই ডিভিসিভনেসটার একটা একটা ডেফিনেটিভ ক্যারেক্টার ছিল, আমরা ডিফাইন করতে পারতাম। এখন যেটা আছে এটাকে ডিফাইন করা খুবই কঠিন, কারণ মিনিটে মিনিটে হচ্ছে। এবং এই সুযোগটা কারা নিবে আপনারা বুঝতেই পারছেন, যাদের আমাদের বাংলাদেশের এই ট্রানজিশনে, গণতান্ত্রিক ট্রানজিশনে যারা খুশি না, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা সবসময় চাইবে যে এখানে যে কোনো ফর্মে, যে কোনো ভাবেই হোক, ডিভিশনটা এখানে টিকে থাকবে। এখন একটা গণতান্ত্রিক সরকার যদি এরপরে আসেও, রাষ্ট্রের দায়িত্বটা কি হবে, রাষ্ট্র কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে? সামনে যে বিমান দুর্ঘটনা হবে তাও তো না, বাংলাদেশের বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু অনেকগুলো, একটা দুটো না। গত 10-12 বছরে অনেকগুলো ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, যুদ্ধ বিমান দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, ওখান থেকে আমরা শিক্ষা নিয়েছি বলে মনে হয় না। কিন্তু আমাদের যে বিষয়টা এখন দরকার সেটা হচ্ছে অন্তত কমপক্ষে দুটো কমিশন। আমাদের যে এখনকার কমিশন গুলো আছে বিভিন্ন ধরনের, আমরা দেখতে পাচ্ছি রিফরমেশন কমিটি আমাদের হয়েছে, কিন্তু সেগুলোর বাইরে আমাদের খুব স্ট্রং দেবো একটা হচ্ছে রোহিঙ্গা স্পেশাল, বাংলাদেশের জন্য আমাদের যে রোহিঙ্গা, আমরা এই মুহূর্তে রোহিঙ্গাকে দুর্যোগ বলবো, যদি এটা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল, আমরা কি বলতে পারি, ডিজাস্টার, পলিটিক্যাল দুর্যোগ, আমরা যদি রাজনৈতিক দুর্যোগ, এটা তার চেয়ে একটু বেশি, শুধু রাজনৈতিক দুর্যোগ, এটা হচ্ছে আমাদের জিও পলিটিক্যাল, ভূ রাজনৈতিক দুর্যোগ, যেটা আমরা বলবো আর কি, ভূ রাজনৈতিক দুর্যোগ। এই জন্য আমাদের রোহিঙ্গা বিষয়ক একটা স্পেশাল টাস্ক ফোর্স আমাদের হওয়া দরকার। সেটা হচ্ছে আসিয়ানকে সংযুক্ত করে যে কোনো ভাবেই হোক, চেষ্টাটা শুরু হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা দেখলাম যে উনি ওখানে গিয়েছেন, সাইড লাইনে বসছেন, কথাবার্তা বলেছেন এবং এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছিল, এখন সেটা আবার ডিপ ফ্রিজে চলে গেছে, কিন্তু এই প্রক্রিয়াটা মেনটেন করা দরকার ছিল। যাই হোক, একটা আমাদের কমপক্ষে একটা টাস্ক ফোর্স দরকার এই জন্য। আর সেকেন্ড হচ্ছে যে কোনো কিছুতে, আমাদের যে কোনো কিছুতে একটা টাস্ক ফোর্সের বাইরে গণতান্ত্রিক ম্যান্ডেট আপনি কিভাবে নেবেন, এটা বিভিন্ন জায়গায় যে ব্যাপারগুলো আছে, যেমন হচ্ছে গণভোট, রেফারেন্ডাম, কিছু কিছু বিষয়ে আমরা এখন যে সংস্কারের কার্যক্রমগুলো চালাচ্ছি এগুলো নিয়ে ডিবেট হচ্ছে, কেউ রাজি হচ্ছে কেউ রাজি হচ্ছে না, এর মধ্যে পেটি পলিটিক্যাল ইন্টারেস্টের চিন্তা ভাবনাটাই বেশি। আমি ক্ষমতায় যাবো, আরো 10 বছর টিকে থাকবো, আমি সংখ্যার দিক থেকে বেশি থাকবো। আপনার যে পিআর পদ্ধতির কথা বলেন বা অন্যান্য যেসব পদ্ধতির কথা বলেন, খুব আমরা ন্যারো একটা লং টার্ম ভিশন না নিয়ে খুব শর্ট টার্ম একটা পলিটিক্যাল গেইনের পথে আছি, যে আমি তো এবার ক্ষমতায় যাচ্ছি, ক্ষমতায় গেলে নেক্সট আমার কতজন উচ্চ কক্ষে থাকবে, কতজন নিম্ন কক্ষে থাকবে, লং টার্ম যে ভিশনটা, সেই ভিশনটা কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত কোনোভাবেই তৈরি হয়নি। সেজন্য আমাদের এখানে অন্তত একটা বিষয় কারো না কারো এই প্রস্তাবটা সেখানে তোলা দরকার, যে কোনো ভাবেই হোক। অনেকগুলো ক্রুশিয়াল বিষয় বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, গণভোট বছরের মধ্যে 8 বার 10 বার হয়, বিশেষ করে জনমত নেওয়ার জন্য, এবং সেটা ইনফর্ম। আমাদের এখানেও এক ধরনের গণভোটের ব্যবস্থা থাকা উচিত আমার যে কোনো ভাবে। রোহিঙ্গা বিষয়ক স্পেশাল টাস্ক ফোর্স তো অবশ্যম্ভাবী, এটা আমাদের লাগবে। দ্বিতীয়ত হচ্ছে একটা আমাদের টাস্ক ফোর্স দরকার, সেই টাস্ক ফোর্সটা কি করবে, টাস্ক ফোর্স না, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের আপনার গণভোটের জন্য, একটা রেফারেন্ডামের জন্য আমাদের স্পেশাল কাউন্সিল ফর্মে হোক, এটা সংস্কার ফর্মে হোক, যেভাবে হোক, আমি মনে করি সংস্কার ফর্মে আসাই ভালো। যদি সংবিধানে আসতে পারে তো খুব ভালো, কিন্তু যখন একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে সেই সব আনবে না যতটা সম্ভব, কারণ মাঝে মাঝে কিছুদিন পর পর এই ঝামেলার মধ্যে যেতে চাইবে না। কিন্তু ক্রুশিয়াল যে ডিসিশন গুলো আছে সেগুলো নেওয়ার ক্ষেত্রে এটা আমার জন্য খুবই দরকার। সামনে আমাদের সময়গুলো আমি মনে করি না যে খুব ভালো, আমাদের গণতন্ত্র সংকটের মুখোমুখি, এতে কোনো সন্দেহ নাই। আমি কোনো হোপ দেখছি না আপাতত সামনে, ইমিডিয়েট কোনো হোপ দেখার কোনো কারণ নাই। তো সেগুলোর আলোকে আমরা যেটা বলছি যে আপাতত যাই হোক, যেভাবে যাই উঠুক, যারাই ক্ষমতায় আসুক, যদি পিআর পদ্ধতি হয় বা অন্য কিছু হয়, ছোট ছোট দল আসবে, টুকটাক কিছু খুচরা খাচরা, এবং একের পর এক বাংলাদেশের সরকার নেপালের মতো পরিবর্তনের পর পরিবর্তন হতেই থাকবে, একটা স্টেবল গভর্নমেন্ট সামনের দিকে আসার সম্ভাবনা খুবই কম। এবং এই সুযোগে
আমরা যেটাকে বলছি পরাজিত শক্তি, বা আমরা যাদেরকে হারিয়েছি, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন একটা বন্দোবস্তের কথা মুখে বলি এবং চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম, অনেকে ধারণা করেছিলেন যে এটা সম্ভব, আমরা সেই ডাইরেকশনে যেতে পারবো, আমরা সেই ডাইরেকশনটা থেকে অনেকটাই সরে এসেছি, সেদিকে আমরা নাই, এবং সেটার আমি সম্ভাবনা কোনো দেখি না। আমার মনে হচ্ছে যতটাই আমরা কমপ্লিকেশনের মধ্যে পড়বো, যত বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়বো, আমাদের ডিভিসিভনেস বাড়বে, আমাদের খুবই দুর্বল আনস্টেবল কিছু গভর্নমেন্ট হবে, সে যার গভর্নমেন্টই হোক না কেন, এবং সেক্ষেত্রে আমাদের আবারও পরাজিত হয়ে যাওয়ার সম্ভাবনা আবার আবার বাড়বে। আমাদের সামনে এই সংকটটা, গণতন্ত্রের এই সংকটটা আছে, এবং রাষ্ট্রচিন্তার যারা সঙ্গে যারা জড়িত আছেন এবং যারা চিন্তা ভাবনা করেন, তারা এই নিয়ে আরো বিভিন্ন ধরনের রিফ্লেকশনের দিকে যেতে পারেন, রিফ্লেকশন গুলো শেয়ার করতে পারেন নিজেদের মধ্যে। যদি বিভিন্ন সময় স্টাডি সার্কেল গুলো হয়, আপনারা নিজেরা নিজেরা দেখুন, ভাবুন এবং একটু অল্টারনেটিভ অ্যাঙ্গেল থেকে একটু দেখেন। আমি ফাইনালি শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এই বিষয়টা আসলে হাইপার রিয়ালিটি, আমি যেটা বললাম যেমন বদ্রিলাডের, এটা আমাদের মাথায় রাখা দরকার। সোশ্যাল মিডিয়াতে আমি অনেকদিন অনুপস্থিত এই জন্য, কারণ আমি দেখলাম যে এখন আগের সময়ে তো একটা ডাইরেকশন ছিল, আগেই ভালো ছিলাম বলছি না, আমি আবার ভাববেন না যে আমি বলছিলাম যে আগেই ভালো ছিল, সেটা না। আমরা তখন আমাদের সেলফ সেন্সরশিপ ছিল, আমরা কথাবার্তা বলতে অনেক সাবধানে বলতে হতো, তারপরে আমরা সাহস করে অনেক কথাবার্তা বলতাম, সেখানে আকারে ইঙ্গিতে হোক, ঘুরিয়ে পেঁচিয়ে হোক, যেভাবে হোক আমরা অনেক সাহস করে বলতাম। কিন্তু এখন আপনার কথা বলাই কিন্তু বিপজ্জনক। আপনি যে কথাটা বলবেন সেটা যদি খুব রিফ্লেক্সিভ না হয় এবং খুবই যদি ফোকাস না হয়, যদি খুব ইনফর্মড না হয়, তাহলে বিপদের সম্ভাবনা। এটাকে নিয়ে এটা টাওয়া হেঁচড়া করে এই দিক সেদিক করে আপনি দেখা গেল মূল প্রসঙ্গ থেকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। সুতরাং এই যে মিডিয়ার যে এখন ইনফ্লুয়েন্সটা, এই যে হাইপার রিয়ালিটির জগতে যে আমরা বাস করছি, এই জায়গা থেকে আমাদের বের করার জন্য স্টাডি সার্কেল দরকার, হয়তো রাষ্ট্রচিন্তা হোক বা অন্য কোনো ফোরাম হোক, আর যত রকম ফোরামই হোক, তাদের কিন্তু এটা বের করা দরকার। যাকে কোনটা এখানে আমাদের যারা ফ্যাক্ট চেকিং এর কাজ করছেন, তারা একটা ভালো কাজ করছেন, নিঃসন্দেহে খুবই ভালো একটা কাজ হচ্ছে যে ফ্যাক্ট চেকিং করে অন্তত তারা কিছুটা এগিয়ে নিচ্ছেন, যারা এটা ঠিক না। কিন্তু ফ্যাক্ট চেকিং ইজ নট এভরিথিং, কারণ এটা এত বেশি লেয়ার, এত বেশি ভেতরে ভেতরে আটকে আছে একটার সাথে আরেকটা। আমি শুধু ওই একদিনের কথাই বললাম, যুদ্ধ বিমান দুর্ঘটনার পরে সেখানে কতগুলো ঘটনা একদিনে ঘটে গেল, 24 ঘন্টার মধ্যে 24 মাসের ঘটনা একসাথে ঘটে গেল, যেগুলো 24 মাসের ঘটার কথা। কারণ সবাই সুযোগ নিতে চেয়েছে ওখানে, অনেকের মতো সুযোগ নিতে চেয়েছে। যারা টিকটকার তারা ওখানে টিকটক করতে গিয়েছে, যাদের সংখ্যা বাড়িয়ে বলা দরকার তারা সংখ্যা বাড়ানোর কথা বলছে, যারা মনে করে যে আমরা যদি বলি এখানে লাশের সংখ্যা গুম করা হচ্ছে, এটা বললে আমাদের পলিটিক্যাল এক ধরনের লেভারেজ হবে, তারা সেই কথাটা বলেছে। যার যেভাবে ইচ্ছা সুযোগ নেওয়ার সুবিধা নেওয়ার চেষ্টাটা করেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং সেগুলো তারা খুব পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে এখানে ওখানে রিসার্কুলেট করেছে, সেগুলোর বাচ্চার পর বাচ্চা ফুটেছে। এগুলো খুব খুব স্প্রাউটেড কিছু আইডিয়া আমরা সেখানে দেখতে পেলাম, যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সবাই সবার মতো করে এগুলো ম্যাগনিফাই করার চেষ্টা করছে, ইন্টেন্সিফাই করার চেষ্টা করছে। সেগুলো হচ্ছে, সেগুলো করতে গিয়ে আমরা আরো হাইপার রিলেটেড জগতে ঢুকে যাই। তো যেটা আবারও বলছি যে আমাদের যে বিষয়টা নিয়ে আসলে খুব বেশি নজর দেওয়া দরকার, রাষ্ট্রচিন্তা যদি সত্যি সিরিয়াস হয়ে থাকে যে আমরা কোনো কিছু একটা বের করবো, আমাদের একটা ফ্রেমওয়ার্ক বের করা দরকার। আমি অন্তত আমার পক্ষ থেকে মনে করি এই মুহূর্তে বাংলাদেশের ফ্রেমওয়ার্কটা হওয়া দরকার এটা। আমরা যে একটা হাইপার রিয়েল স্টেটে আছি, এটা যে অনেক কিছুই আনট্রু, অনেক কিছুই ফলস, অনেক কিছুই ফেক, অনেক কিছুই ঠিক না, এটা ধরতে পেরে এবং ওই জায়গা থেকে আমার এবার গভর্নমেন্টের মধ্যে আমি সেই বিষয়টা দেখতে পেলাম। আমার মনে হলো তারাও পাবলিকের কাছে বারবার বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করছেন, সেখানে তাদের যে ট্যালেন্ট এবং ইন্টেলেকচুয়াল অ্যাভিনিউজ গুলো আছে, অ্যাবিলিটিস গুলো আছে, সেগুলোর খুব প্রপার রিফ্লেকশন আমরা দেখতে পাইনি, সেগুলোর ইউটিলাইজেশন আমরা দেখতে পাইনি। মনে হলো যে অনেক জায়গাতে তারা অসহায়। কিন্তু রেস্কিউ বা অন্যান্য অ্যাক্টিভিটিস এরকম একটা দুর্ঘটনাস্থলে এইভাবে হয় না। এই দুর্ঘটনাটা হিউম্যান মেড দুর্ঘটনা, অবশ্যই যেটা করা দরকার ছিল সেটা যা যা করার তারা যেভাবে যেভাবে করেছেন, শেষ পর্যন্ত এখন একটা পর্যায়ে গেছে। আমি মনে করি যে সমানই পর্যায়ে গেছে, কিন্তু এই ধরনের দুর্ঘটনা আরো একের পর এক ঘটার সম্ভাবনা আছে বাংলাদেশে। কিছু হবে পরিকল্পিত দুর্ঘটনা, কিছু হবে একেবারেই দুর্ঘটনা। পরিকল্পিত দুর্ঘটনা অনেক হবার সম্ভাবনা আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনা থেকে ওই যে ঘর পড়ার মধ্যে আলু পড়ার সুবিধা নেওয়ার একটা বিষয় করে না, এটা অনেকে নিতে পারবে, সুযোগটা নিতে পারবে। সুতরাং এরপর অনেক কিছু দুর্ঘটনা আসবে, যে দুর্ঘটনাগুলো হবে আসলে নাশকতা বিভিন্ন জায়গায়। এটা হয়তো নাশকতা না, কিন্তু এটা একটা পথ দেখিয়ে গেল যাতে নতুন নাশকতা তৈরি হয়। রাষ্ট্রচিন্তার সাথে সম্পর্কিত যারাই আছেন, আমি আশা করবো যে তারা এই দিকটাতে নজর রাখবেন এবং আরো সতর্ক থাকবেন। সেখানে আমাদের ফ্যাক্ট চেকাররা যারা আছে তাদের সাথে বা অন্যদের সাথে আমাদের একটা নেটওয়ার্কিং হওয়া দরকার, মিডিয়ার সাথেও নেটওয়ার্কিং দরকার, কারণ মিডিয়াও ম্যাগনিফাই করে কি। আমার এটা হচ্ছে এখনকার অবজারভেশন, যেটা আমাদের যে মিডিয়াগুলো আছে তারা আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আগে দেখে,
দেখে তারপরে গিয়ে টপিক ঠিক করে, তারপর 2-4-5 জনকে ডেকে নিয়ে আসে, সেই টপিকগুলোর ভিত্তিতে তারা ডিসকাশনটা ওখানে করে। সিরিয়াস ডিসকাশন লোকজন শুনতেও চায় না, লোকজন সেগুলোতে মজাও পায়। সুতরাং এটা হচ্ছে এক ধরনের কমোডিফিকেশন বিজনেস আমাদের, যেটা হচ্ছে নাওমি ক্লাইন আমাদের এই কথাটা বলেছিলেন। নাওমি ক্লাইন এই কথাটা বারবার বলেন যে দুর্যোগ যেটা সেটা হচ্ছে অনেকের জন্য ভালো ব্যবসা। যে কোনো একটা বিপদ, মানুষের বিপন্ন অবস্থায় এটাকে ব্যবসা করা একটা কর্পোরেট বিজনেসের বর্তমান খুব মডার্ন একটা ট্রেন্ড, এর মধ্যে থেকে তারা ব্যবসাটা করে। নাওমি ক্লেন এ নিয়ে প্রচুর লিখেছেন এবং তার ধারণাটাই আমি খুব মনে করি যে ভ্যালিড, আমি এন্ডোর্স করি এই ধারণাটা, যে সেটাই হয় এবং এখানেও অনেকে সেগুলোই করতে গেছে। তো আমাদের সেই দিকগুলোতে আমরা আবার নজর রাখবো। আর আপনারা সবাই যারা শুনছেন, আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।